আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু কমেন্ট করতে হবে যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এইচএসসি বাংলার শব্দ গঠনের মধ্যে একটা টপিক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে সমাস। তো আজকে আমরা সমাস নিয়ে কথা বলবো। তো একটু কমেন্ট করতে হবে যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু কমেন্ট করতে হবে যে সাউন্ড। ওকে, সবকিছু ক্লিয়ার আছে, আমরা শুরু করব। তোমাদেরকে শুরুতে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি কোর্স শুরু করব সামনে, সেটা হচ্ছে এডুবস একাডেমি থেকে। আর আমার পরিচয়টা আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমিন ইসলাম মিলন। আমি দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে একাডেমিক অ্যাডমিশন এবং জব প্রস্তুতি প্রোগ্রাম বাংলা বিষয়টি পড়াচ্ছি। তো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ বা 26 ব্যাচ, বিশেষ করে তোমরা যারা এসএসসি 25 ব্যাচ, তাদের জন্য আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিব। সেটি হচ্ছে এডুবস একাডেমির পক্ষ থেকে সমাস। এবং তোমরা জানো যে আমাদের বাংলায় যে শব্দ গঠন সমাস, এখান থেকে কিন্তু আমাদের 5 নম্বর বরাদ্দ থাকে। অর্থাৎ তুমি যদি একটু ভালো করে পড়ো, এখান থেকে কিন্তু একেবারে পরিপূর্ণ নাম্বার পাওয়া সম্ভব। শব্দ গঠনের মধ্যে আমাদের 3টা টপিক, সেটা হচ্ছে সমাস, উপসর্গ, প্রত্যয়। কিন্তু তোমরা যারা 25 ব্যাচে শর্ট সিলেবাস, তাদের জন্য কিন্তু শুধু সমাস এবং উপসর্গ আছে। ওকে, আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি হচ্ছে আমরা মূল ক্লাসে চলে যাই। তো সমাস জিনিসটা আসলে কি, আমরা যদি খুব সহজ করে বলি, সেটা হচ্ছে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। অর্থাৎ আমরা অনেকগুলো পদ যখন একটা পদে পরিণত করি, এটার প্রক্রিয়ার নামই হচ্ছে সমাস। সমাস এবং উপসর্গ আছে। ওকে, তো আজকে আমরা একটু শুরুতেই আলোচনাটা শুরু করে দিই। সেটি হচ্ছে যে সমাস মানে হচ্ছে সংক্ষেপ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। অর্থাৎ অনেকগুলো পদ যখন একটা পদে পরিণত হয়, যে পদগুলোর মধ্যে অর্থগত সম্বন্ধ আছে, তো সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে সমাস। আমরা একটু শুরুতে একটু দেখি। এখানে লেখা আছে যে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন, একাধিক পদের এক পদীকরণ। একটা বিষয় হচ্ছে যে সমাস কিন্তু শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। তোমরা একটু মনে রাখবা যে সমাস হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কারণ হচ্ছে যে যেহেতু সমাস মানে হচ্ছে যে পদের মিলন, এবং সমাস দিয়ে কিন্তু আমরা কি করি, বাক্য গঠন করি, শব্দ গঠন করি। সুতরাং সমাসটা হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এবার সমাস জানতে গেলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে। সেটি হচ্ছে, আমরা সংজ্ঞার দিকে না যাই, আমরা একটু সহজ করে বলি। যেমন একটা হচ্ছে সমস্ত পদ। তো আমরা যে পদগুলা দিয়ে সমাস নির্ণয় করি, সেই যে পদগুলো থাকে ব্যাস বাক্যের, সেই ব্যাস বাক্যের পদগুলো যখন একটা পদে পরিণত হয়, সেই পদটার নামই হচ্ছে সমস্ত পদ। অর্থাৎ সমস্ত পদ হচ্ছে এমন একটা পদ যেটার মধ্যে সবগুলো পদ লুকায়িত থাকে। যেমন সিংহাসন, আমরা সিংহ চিহ্নিত আসন বলতে যা বুঝি, সিংহাসন বলতে আমরা তাই বুঝি। সুতরাং এটা হচ্ছে সমস্ত পদ, কারণ এটার মধ্যে সবগুলো পদ লুকায়িত আছে। তো এরপরে আমরা যদি বলি, সেটি হচ্ছে যে আমাদের দেখো ব্যাস বাক্য, সিংহ চিহ্নিত আসন। অর্থাৎ আমরা এই সমস্ত পদকে ব্যাখ্যা করলে যে বাক্যটা খুঁজে পাই, সেই বাক্যটার নাম হচ্ছে ব্যাস বাক্য। যেমন এখানে আমরা যদি ধরো, এই ছোটবেলায় তোমরা ত্রিভুজ পড়ে আসছো, ধরো এটা একটা বৃত্ত। তো এই বৃত্তের অর্ধেক যদি আমরা দিই, তাহলে সেটা হবে ব্যাসার্ধ, কিন্তু পুরাটা যদি বলি সেটা হলো ব্যাস। তাহলে ব্যাস বাক্য মানে সম্পূর্ণ বাক্য।
তো সমস্ত পদকে ব্যাখ্যা করলে আমরা যে বাক্যটা খুঁজে পাই সেটি হচ্ছে ব্যাস বাক্য। তো এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে সমসম্বাদ পদ। সমস্ত পদের মধ্যে যে পদগুলো লুকায়িত থাকে প্রত্যেকটা পদের নামই হচ্ছে সমসম্মান পদ। যেমন দেখো সিংহ একটা সমসম্মান পদ, আসন একটা সমসম্মান পদ। তার মানে আমরা জানি যে সমস্ত পদের মধ্যে যে পদগুলো লুকায়িত থাকে প্রত্যেকটা পদই হচ্ছে এক একটি সমসম্মান পদ। এই বিষয়গুলো কিন্তু ইতোমধ্যে তোমরা জানো। এরপরে হচ্ছে পূর্বপদ। আমরা যদি বলি যে সিংহাসন, এখানে সিংহটা হচ্ছে পূর্বপদ। আবার যদি আমরা বলি আসন, এই আসনটা হচ্ছে পরপদ। তার মানে এই যে 5টা বিষয় সমাসের, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু সমাস পারা কোনোভাবেই সম্ভব না। তো আজকের ক্লাসে আমরা সমাস নিয়ে আলোচনা করব, পাশাপাশি প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আমরা বিগত সালের প্রশ্ন সমাধান করব। সুতরাং তোমরা যারা সমাস নিয়ে এতদিন টেনশনে ছিল, যদি ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করো অবশ্যই তোমরা এখান থেকে ভালো কিছু পাবে। তো দেখো আমরা তাহলে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করলাম। এবার আমরা মূল আলোচনায় চলে যাব, সেটা হচ্ছে যে সমাসের বৈশিষ্ট্য কি। সমাসের বৈশিষ্ট্য হচ্ছে বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা। ধরো আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, দেখো অনেকগুলা পদ, কিন্তু আমি বললাম সিংহাসন, তো এই যে সিংহাসন এটাই কিন্তু সমাস বা সমাসবদ্ধ পদ। এরপরে দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, তাহলে সমাস কি করে? নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। সুতরাং শব্দ গঠন করার জন্য আমাদের কি দরকার? আমাদের কিন্তু সমাস দরকার। তো এরপরে দেখো আমরা সমাসের প্রকার ভেদে যাব। তার আগে একটা বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এই যে সমাস, মনে রাখবা ব্যাস বাক্য দিয়েও কিন্তু কি করা যায়? সমাস নির্ণয় করা যায়। আমরা মনে রাখবো এভাবে, অর্থাৎ ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়ের কৌশল। আমি তোমাদেরকে খুব চমৎকার একটা টেকনিক বলবো, তোমরা শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, অবশ্যই ভালো কিছু পাবা। তো ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়, তো এইটাও কিন্তু একটা সিস্টেম। আমরা যদি আরো পরবর্তী সিস্টেম বলবো, আমরা একটা কবিতা আকারে বলতে পারি এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়, সংখ্যা সমাহারে দ্বিগু হয়, যিনি তিনি থাকলে কর্মধার হয়, পূর্বপদে অব্যয় থাকলে অব্যয়ীভাব, বিভক্তি রূপে তৎপুরুষ, যার থাকলে বহুব্রীহি। তাহলে তোমরাই বলো এবং ও আর থাকলে কি হয়? এবং ও আর থাকলে কিন্তু দ্বন্দ্ব হয়। আমি আবারও বলছি, এবং ও আর থাকলে কি হয়? দ্বন্দ্ব হয়। তাহলে সংখ্যা সমাহারে কি হয়? দ্বিগু হয়। যিনি তিনি থাকলে কর্মধার হয়, পূর্বপদে অব্যয় থাকলে অব্যয়ীভাব, বিভক্তি রূপে তৎপুরুষ, যার থাকলে বহুব্রীহি। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমরা খুবই চমৎকার এই কবিতাটা কিন্তু তোমাদেরকে একটু লিখে দিতে পারি। যেমন দেখো, এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়, এবং ও আর থাকলে কি হয়? দ্বন্দ্ব হয়। তোমরা দ্রুত একটু নোট করে ফেলো। তাহলে এবং ও আর থাকলে কি হয়? দ্বন্দ্ব হয়। ধরো আমি বললাম বই ও পত্র কি সমাস? দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা যদি একটু বলি যে সংখ্যা সমাহারে দ্বিগু হয়, এখানে দুইটা বিষয় দেখো, সংখ্যা সমাহারে কি হয়? দ্বিগু হয়। ধরো আমি বললাম চৌরাস্তার সমাহার চৌরাস্তা, অবশ্যই দ্বন্দ্ব কি দ্বিগু সমাস। আমরা যদি বলি সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্র, অবশ্যই কি সমাস? দ্বিগু সমাস। তারপরে আমরা বলবো যিনি তিনি থাকলে কর্মধারয়, যিনি তিনি থাকলে কি হয়? যিনি তিনি থাকলে কর্মধারয় হয়। তো আমরা যদি বলি যিনি চৌধুরী, তিনি সাহেব, চৌধুরী সাহেব, অবশ্যই কি সমাস? কর্মধারয় সমাস। এরপর আমরা বলবো যে পূর্ব পদে অব্যয় থাকলে অব্যয়ীভাব, পূর্বপদে অব্যয় থাকলে কি হয়? অব্যয়ীভাব হয়। আমি বললাম নিরামিষ, নিরামিষ মানে কি? আমিষের অভাব, কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে পূর্বপদে অব্যয় থাকলে কি হয়? অব্যয়ীভাব হয়। ওকে, পূর্বপদে অব্যয় থাকলে অব্যয়ীভাব হয়। যেমন ধর আমি বললাম নিরামিষ, নিরামিষ অবশ্যই মানে কি? আমিষের অভাব, তাহলে এটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। তো এরপরে দেখো আমরা যদি বলি বিভক্তি লোপে তৎপুরুষ হয়, বিভক্তি লোপে কি হয়? তৎপুরুষ হয়। যদি আমরা বলি গাছে পাকা, গাছ পাকা, তাহলে বিভক্তি লোপে কি হয়? তৎপুরুষ হয়। তাহলে গাছ পাকা কি সমাস? সপ্তমী তৎপুরুষ। আমি বললাম দিবায় নিদ্রা, দিবা নিদ্রা, সপ্তমী তৎপুরুষ। এরপর দেখো যার থাকলে বহুব্রীহি হয়, যার থাকলে কি হয়? বহুব্রীহি হয়। তাহলে যদি বলি কানে কলম যার, তাহলে বলো কানে কলম যার কি সমাস?
বহুব্রীহি সমাস। কানে কলম যার কি সমাস? বহুব্রীহি সমাস। পুরুষ আমি বললাম দিবায় নিদ্রা, দিবা নিদ্রা সপ্তমী তৎপুরুষ। এরপর দেখো যার থাকলে বহুব্রীহি হয়। যার থাকলে কি হয়? তাহলে যার থাকলে কি হয়? বহুব্রীহি হয়। কানে কলম যার কি সমাস? বহুব্রীহি সমাস। কারণ কানে কলম যারা কাকে বোঝায়? কানকে বোঝায় না, কলমকে বোঝায় না, কাঠমিস্ত্রিকে বোঝায়। তো এরপরে দেখো আমরা যেটা পড়বো সমাসের যে প্রকারভেদ। আমরা যদি দেখি সমাস কিন্তু 6 প্রকার। তো এখন এই যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, কিন্তু এই যে নতুন বোর্ড ব্যাকরণ বা আমাদের যে বর্তমান আধুনিক ব্যাকরণ, সেখানে কিন্তু সমাস মূলত কয় প্রকার? 4 প্রকার। কি কি? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, আর এটা হচ্ছে বহুব্রীহি সমাস। তার মানে নতুন ব্যাকরণ যে সমাস কয় প্রকার? 4 প্রকার। এরপর দেখো বৈশিষ্ট্যের বিচারও কিন্তু সমাস কয় প্রকার? 4 প্রকার। কিভাবে? মানে অর্থ প্রাধান্যের যে বিষয়টা, যেমন আমরা যদি দেখি অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। বিষয়টা কিরকম? ধরো আমি বললাম নিরামিষ, তো নিরামিষ মানে কি? আমিষের অভাব। তো নির মানে হচ্ছে অভাব, এখানে কিন্তু অবশ্যই পূর্বপদে কি পাচ্ছে? অর্থ প্রাধান্য পাচ্ছে। আমি যদি বলি তৎপুরুষ, সেখানে পরপদের অর্থ প্রাধান্য পায়। যেমন আমি বললাম যে গাছ পাকা, এখানে কিন্তু পাকাকে বোঝায়। তাহলে এটা কি সমাস? তৎপুরুষ সমাস। দ্বন্দ্ব যদি বলি, ধরো আমি বললাম স্বামী স্ত্রী, তাহলে এখানে স্বামী এবং স্ত্রী দুইজনকে বোঝায়। তার মানে সবগুলো পদেরই বা উভয় পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে। তা আমি যদি বলি বহুব্রীহি সমাস, ধরো আমি বললাম কানে কলম, এখানে কানে কলম দ্বারা কানকে বোঝায় না, কলমকে বোঝায় না, বোঝায় কাকে? কাঠমিস্ত্রিকে। তো যেহেতু ভিন্ন একটা বিষয়কে বোঝায়, তাহলে এটার নাম কি সমাস? বহুব্রীহি সমাস। তাহলে এই যে অর্থ প্রাধান্য বা বৈশিষ্ট্যের বিচারে কিন্তু সমাজকে আসলে এভাবে ভাগ করা যায়। আশা করি এই বিষয়গুলো তোমরা অনেকটা জানো। এরপরে আমরা যেটা বললাম যে অর্থ প্রাধান্য দেখে যে সমাস নির্ণয়, সেখানে অর্থ প্রাধান্য দেখে তুমি সমাস নির্ণয় করতে পারবে। অনেকে বলবা ভাই আমি তো হচ্ছে ব্যাস বাক্য করতে পারি না, তাহলে আমি কিভাবে সমাস নির্ণয় করব? তুমি কিন্তু অর্থ প্রাধান্য দেখে খুব সহজেই সমাস নির্ণয় করতে পারবা। ধরো আমি বললাম দ্বন্দ্ব সমাস সবগুলো পদের বা উভয় পদের অর্থ প্রাধান্য পায়। ধরো আমি বললাম স্বামী স্ত্রী, তাহলে এখানে কিন্তু স্বামী এবং স্ত্রী দুইজনকে বোঝায়, তাহলে দুইটা পদের কি পায়? অর্থ প্রাধান্য পায়। আবার যদি বহুব্রীহি সমাস বলি, এখানে ধরো আমি বললাম যে কানে কলম, কানে কলম যার, তার মানে কানকে বোঝায় না, কলমকে বোঝায় না, বোঝায় কাকে? কাঠমিস্ত্রিকে। তার মানে কোন পদেরই অর্থ প্রাধান্য পায় না। তাহলে তোমরা খাতা একটু নোট করে রাখতে পারো, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। কারণ দ্বন্দ্ব সমাসে সবগুলো পদের অর্থ প্রাধান্য পায়, আর বহুব্রীহিতে কোনোটাই পায় না। তো এরপরে দেখো আমরা যদি দেখি অব্যয়ীভাব সমাস পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। ধরো আমরা যদি বলি যে নিরামিষ, নিরামিষ মানে কি? আমিষের অভাব। তো এখন দেখো এখানে নির মানে হচ্ছে অভাব, তো নিরামিষ বলতে কিন্তু আমরা আমিষকে বুঝি না, বরং আমিষের অভাবকে বুঝি। তার মানে এখানে অভাব বিষয়টাকে প্রাধান্য দিচ্ছে। এরপরে যদি আমরা বলি তৎপুরুষ, কর্মধারয়, দিগু সবগুলাতে কি পায়? পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখো অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু বাকি তিনটাতেই কিন্তু পরপদ প্রাধান্য পাচ্ছে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে অব্যয়ীভাবের বিপরীত সমাস হচ্ছে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু সমাস। তো এইভাবে আমরা ব্যাস বাক্য না করে কিন্তু শুধু অর্থ চিন্তা করে বা অর্থের প্রাধান্য দেখে আমরা সমাস নির্ণয় করতে পারি। তো এবার আমরা মূল আলোচনায় চলে যাবো, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। দেখো আমরা জানি দ্বন্দ্ব মানে কি? আমরা জানি দ্বন্দ্ব মানে হচ্ছে ঝগড়া বিবাদ, ঝগড়া বিবাদ। কিন্তু মনে রাখবা সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে জোড়া বা মিলন। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে কি? জোড়া বা মিলন। তো যে সমাসে সবগুলো পদেরই অর্থ প্রাধান্য থাকে তাকে বলা হয় হচ্ছে দ্বন্দ্ব সমাস। সবগুলো পদের কি থাকবে? অর্থ প্রাধান্য থাকবে। সেটা হচ্ছে কি সমাস? দ্বন্দ্ব সমাস। আরেকটা ব্যাপার হচ্ছে এই সমাসের আসলে ব্যাস বাক্যে খেয়াল করবা এবং ও আর এই তিনটা অব্যয় কিন্তু ব্যবহৃত হয়। তার মানে দ্বন্দ্ব সমাসের বাক্যে কি হয়? এবং ও আর এই তিনটা মানে অব্যয় পদ ব্যবহৃত হয়। আরেকটা মজার একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলি, বা এটাকে আমরা খুবই সহজ একটা টেকনিক আমি তোমাদেরকে বলতে পারি, সেটি হচ্ছে খাতায় লিখে রাখো যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন থাকে। তার মানে কোন সমাসের মাঝখানে যদি হাইফেন থাকে মোটামুটি 100% সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে লিখে রাখো যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন থাকে। দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি থাকে? হাইফেন থাকে। তাহলে হাইফেন যদি থাকে আমরা কিন্তু ধরে নিব সেটা কি সমাস?
দ্বন্দ্ব সমাস। তো তোমাদের জন্য আজকে যেটা সুখবর সেটা হচ্ছে আমরা শুধু আলোচনাই করব না, ধরো দ্বন্দ্ব সমাস আলোচনা করলাম, এখান থেকে আমরা বিগত প্রশ্ন সলভ করব, আমরা কর্মধারয় আলোচনা করলাম, কর্মধারয় থেকে বিগত প্রশ্ন সলভ করব, অর্থাৎ একটা ক্লাসে কিন্তু তুমি পূর্ণাঙ্গ সলিউশনটা পাচ্ছ। তো এখানে দেখো আমরা এখানে যদি একটু বলি মিলনার্থক দ্বন্দ্ব মানে হচ্ছে মিল বোঝাবে, যেমন মা বাপ মা ও বাপ, যদি বলি মাসি পিসি মাসি ও পিসি, চা বিস্কিট চা বিস্কিট, একই টাইপের জিনিস থাকবে এবং এদের মধ্যে কি বোঝাবে, মিল বোঝাবে, মিলনার্থক দ্বন্দ্ব। বিরুদ্ধার্থক দ্বন্দ্ব মানে বিরোধ মানে হচ্ছে শত্রুতা, তো মনে রাখবা এটা হচ্ছে শত্রুতা বোঝাবে। ব্যাপারটা কিরকম, ধরো দা কুমড়া, দা দিয়ে আমরা কুমড়া কাটি মানে শত্রুতা বোঝাচ্ছে। অহিনুকুল, ওহি মানে হচ্ছে সাপ আর নকুল মানে হচ্ছে বেজি, তো এই দুইটার মধ্যে কি একটা কিন্তু ভীষণ একটা শত্রুতা কিন্তু বোঝাচ্ছে। স্বর্গ নরক, ধরো ইসলাম ধর্মে যারা পক্ষে আছে আমরা বিশ্বাস করি তারা স্বর্গে যাবে বা জান্নাতে যাবে, আবার যারা ইসলাম ধর্মের বিরোধী তারা কিন্তু নরকে বা জাহান্নামে যাবে, তাহলে এটা হচ্ছে বিরোধার্থক দ্বন্দ্ব। তো এরপরে আমরা যদি বলি বিপরীতার্থক দ্বন্দ্ব মানে বিপরীত শব্দ বুঝাবে, ধরো আয়ের বিপরীত কি ব্যয়, জমার বিপরীত কি খরচ, লাভের বিপরীত কি লোকসান, তার মানে এখানে বিপরীত অর্থ বুঝাবে। এরপর অঙ্গবাচক যেমন হাত পা নাক কান, এগুলো তো তোমরা মোটামুটি জানো বিষয়গুলা। সমার্থক দ্বন্দ্ব অর্থাৎ একই টাইপের অর্থবোধক শব্দ থাকবে, যেমন হাট বাজার, হাট ও বাজার, তাহলে যেটা হাট সেটাই হচ্ছে বাজার। তো এখন এই যে ব্যাপারগুলা আমরা যে কাজটা করব, খরচ লাভ, তো দেখো একটু কমেন্ট করো আমাকে যে সব ঠিক আছে কিনা। হ্যাঁ, এরপর অঙ্গবাচক যেমন হাত পা নাক কান, এগুলো তো আচ্ছা। এখন একটা বিষয় দেখো, তাহলে আমরা এক সেকেন্ডে বলে দিতে পারবো কোনটা দ্বন্দ্ব সমাস। প্রত্যেকটা সমাসে দেখো তো হাইফেন আছে কিনা, মনে রাখবা হাইফেন থাকলে, হাইফেন যদি থাকে 100% সেটা কি সমাস, দ্বন্দ্ব সমাস। এখন এই মজার ট্রিক্সটা কিন্তু সাধারণত প্রচলিত বইতে নাই, তাহলে এগুলো হচ্ছে সবই কি সমাস, দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো আমরা যদি বলি যে আরো কিছু দ্বন্দ্ব সমাস আছে, প্রায় সমার্থক দ্বন্দ্ব, কাপড় চুপড়, তাহলে চুপড় কি, যেটা কাপড় সেটার চুপড়, মানে একই টাইপের জিনিস। এরপরে সংখ্যাবাচক দ্বন্দ্ব, 7 ও 5 7 5, 9 ও 6 9 6, মানে দুইটা সেম টাইপের সংখ্যা থাকবে, সেটা হচ্ছে সংখ্যাবাচক দ্বন্দ্ব। সর্বনাম যুগে যথা তথা, যথা ও তথা, এখানে সেখানে এখানেও সেখানে। তো ক্রিয়া যুগে দ্বন্দ্ব যেমন দেখাশোনা চলাফেরা, এগুলা। দুটো বিশেষণ যুগে যেমন ভালো মন্দ, ভালো মন্দ, এখানে ভালো বানানটা আসলে ওকার হবে, হ্যাঁ, ভালো মন্দ ভালো মন্দ। তো দেখো এই যে বিষয়গুলা, তাহলে আমরা অলুক দ্বন্দ্ব আছে একটা, সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব কিভাবে মনে রাখবো, অলুক দ্বন্দ্ব মানে আমরা এইভাবে মনে রাখবো, বিভক্তি জোড়ায় জোড়ায় থাকবে। তুমি দেখো জলে ও স্থলে, এখানে আছে, এখানে এখানেও এ এখানেও এ, দেখো এইখানেও এ এখানেও এ, এখানেও একার এখানেও একার। তাহলে এটা মনে রাখার উপায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে অলুক দ্বন্দ্ব মানে কি, অলুক মানে হচ্ছে লোপ পায় না, অলুক মানে হচ্ছে লোপ পায় না। তাহলে যে দ্বন্দ্ব সমাসের বিভক্তি চিহ্ন ব্যাস বাক্যের বিভক্তি চিহ্নটা সমস্ত পদে থেকে যায় সেটা নামই হচ্ছে অলুক দ্বন্দ্ব। এখন কথা হচ্ছে যে তাহলে যে দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্যের বিভক্তিটা, যেমন দেখো এই যে জলে ও স্থলে, এটা হচ্ছে ব্যাস বাক্য, এটা লোপ পাচ্ছে না, অর্থাৎ জলে স্থলে এখানে থেকে যাচ্ছে, এটার নামই হচ্ছে অলুক দ্বন্দ্ব। এখন চেনার উপায়টা কি, টেকনিকটা হচ্ছে লিখে রাখো যে বিভক্তি জোড়ায় জোড়ায় থাকে, টেকনিকটা হচ্ছে বিভক্তি কি থাকে, মনে রাখবা বিভক্তি হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, বিভক্তি জোড়ায় জোড়ায় থাকে। তাহলে বিভক্তি যদি জোড়ায় জোড়ায় থাকে অবশ্যই সেটা কি সমাস, অলুক দ্বন্দ্ব সমাস। আশা করি ইতিমধ্যে তোমরা এই বিষয়টি বুঝে ফেলছো। এবার আমরা যেটাতে চলে যাব, বহুপদী দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাসে কি হয়, তিনটা বা তার বেশি পদ থাকে, কোথায় থাকে, সমস্ত পদে থাকে। যেমন দেখো আমরা যদি বলি তেল নুন লাকড়ি, তাহলে তেল নুন ও লাকড়ি, সাহেব বিবি গোলাম, সাহেব বিবি ও গোলাম, এরকম সমস্ত পদে কমপক্ষে তিনটা বা তার বেশি পদ থাকবে, সেটির নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তো এবার একশেষ দ্বন্দ্ব কোনটা, একশেষ দ্বন্দ্ব মানে যখন আমরা সমস্ত পদটা বানাবো কোথা থেকে, ব্যাস বাক্যের শেষ পদ থেকে। মানে দেখো নামই হচ্ছে একশেষ দ্বন্দ্ব, মানে কাহিনীটা, মানে শেষ থেকে কাহিনীটা ঘটবে। যেমন দেখো সেও তুমি, তুমি থেকে তোমরা, সেও আপনি, আপনি থেকে আপনারা, সে তুমি আমি, এটা থেকে আমরা। যদি এখানে তুমিটা আগে বলা উচিত, অর্থাৎ ব্যাপারটা এরকম হবে তুমি, হ্যাঁ, তুমি সে ও আমি সমান সমান কি আমরা, জায়া ও পতি দম্পতি, তাহলে পতি থেকে দম্পতি। তো লেখা রাখো শেষ পদ থেকে সমস্ত পদ বানানো হয়, লেখা রাখো শেষ পদ থেকে কি করা হয়, সমস্ত পদ বানানো হয়।
শেষ পদ থেকে সমস্ত পদ বানানো হয় সেটার নামই হচ্ছে একশেষ দ্বন্দ্ব। ওকে, আচ্ছা তোমরা আরেকটা বিষয় কমেন্টে জানাবা যে আমি কি একটু দ্রুত পড়াচ্ছি কিনা, যদিও আমরা যখন বিস্তারিত ক্লাস নিব তো তখন আমরা একটু স্লো পড়াবো, তারপরে তোমরা একটু আমাকে বলো যে সব ঠিক আছে কিনা। এরপরে দেখো বিগত সালের প্রশ্ন, দ্বন্দ্ব সমাজ থেকে বিগত সালের বোর্ড প্রশ্ন সমাধান। আমরা একেবারে আপডেট প্রশ্ন 24 সালের প্রশ্নগুলো বেছে নিয়েছি। তোমরা যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো অবশ্যই তোমরা এখন কিন্তু এই বিষয়গুলো খুব সহজভাবে আনসার করতে পারবে। আমি আগে একটা কথা বলে দিছি, তুমি 1 সেকেন্ড উত্তর করতে পারবা। যদি হাইফেন থাকে মাঝখানে 100% সেটি দ্বন্দ্ব সমাস। মজার বিষয় দেখো এখানে কিন্তু হাইফেন আছে। তাহলে এবার দেখো আমরা, এবং আরেকটা বিষয়, যদি দুইটা পদের অর্থ প্রাধান্য থাকে সেটিও কিন্তু দ্বন্দ্ব সমাস। দেখো তাহলে দম্পতি, জায়া ও পতি দম্পতি, তাহলে অবশ্যই এটা দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব। যদি বলি জনমানব, জন ও মানব, কি সমাস? দ্বন্দ্ব সমাস। দুধে ভাতে, দুধে ও ভাতে, দেখো বিভক্তি কি পায় না, লোপ পায় না, তার মানে 100% কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। এটা ঢাকা বোর্ডে আসছে 24 সালে। পথে ঘাটে, পথেও ঘাটে, এটাও কিন্তু দ্বন্দ্ব সমাস। তার মানে দুইটা বিষয়, যদি সবগুলো পদের অর্থ প্রাধান্য থাকে 100% সেটা দ্বন্দ্ব সমাস, একটা হচ্ছে মাঝখানে হাইফেন থাকলে 100% সেটি দ্বন্দ্ব সমাস। দেখো খুব চমৎকার ভাবে কিন্তু আমরা এই প্রশ্নগুলা সলভ করলাম। তো এরপরে দেখো আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে দ্বিগু সমাস। তো আমরা এইভাবে প্রত্যেকটা টপিক আমরা হচ্ছে প্রথমে আলোচনা করব, তারপর এখান থেকে বিগত প্রশ্নটা আমরা সলভ করব। এতে করে আমরা অবশ্যই বোর্ড পরীক্ষায় আমরা ইনশাআল্লাহ প্লাস পাবো, পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু এগিয়ে থাকবো। তো আমাদের এই ব্যাচের আমরা যে ব্যাচটা শুরু করব তোমাদের জন্য, যেটা আমি শুরুতে বলছিলাম যে আমাদের এডুবস একাডেমির পক্ষ থেকে ইবিআই কোর্স অর্থাৎ মানবিকের জন্য ইংলিশ, বাংলা, আইসিটি এবং অর্থনীতি কোর্স, যারা হচ্ছে সকল ইউনিট অর্থাৎ সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, সবার জন্য হচ্ছে ইবিআই কোর্স, ইংলিশ, বাংলা, আইসিটি কোর্স। এবং এখানে তোমরা দেশ সেরা স্বনামধন্য শিক্ষকদেরকে পাচ্ছ। আমি আমিনুল ইসলাম মিলন স্যার, এক্স ঢাবিয়ান। আমি দীর্ঘ 1 যুগেরও বেশি সময় ধরে বাংলা পড়াচ্ছি একাডেমিক অ্যাডমিশন এবং জব প্রোগ্রামে। আমাদের হচ্ছে আরেকজন স্যার আছে আসিফ স্যার। তো মোহাম্মদ আসিফ স্যার, উনি হচ্ছে নটরডেম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক, লেকচারার। তো আরেকজন আছে আমাদের হচ্ছে যে মাহাতাব স্যার, উনি হচ্ছে আনন্দমন সরকারি কলেজের, অর্থাৎ উনি কিন্তু বিসিএস ক্যাডার, তো 38তম বিসিএস এ এডুকেশন ক্যাডার, আনন্দমন সরকারি কলেজের আইসিটি বিভাগের উনি বিভাগীয় প্রধান। আমাদের সাথে হচ্ছে চপল স্যার আছে। চপল স্যার হচ্ছে কবজ অর্থনীতির হচ্ছে প্রতিষ্ঠাতা এবং উনি হচ্ছে দীর্ঘদিন যাবত ক্লাস নিচ্ছে, প্রায় 10 বছর যাবত ইকোনমিক্স পড়াচ্ছে, সেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো যাই হোক, তোমরা এই ধরনের বস টিচারদেরকে কিন্তু তোমরা ইবিআই এবং ইবিআই করতে পারছ। সুতরাং তোমরা যারা শুধু এ প্লাস না, বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য যারা এগিয়ে থাকতে চাও, অবশ্যই তোমরা যদি আমাদের এই কোর্সটাতে এনরোল করো অবশ্যই ভালো কিছু পাবা। আমি এটা নিয়ে আরো পরে কথা বলবো। আমরা এবার পড়বো দ্বিগু সমাস। দ্বি মানে হচ্ছে দুই। দ্বি মানে কি? দ্বি মানে হচ্ছে দুই। তো মনে রাখবা, সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে যদি সমাহার বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। যেমন ধরো আমরা যদি একটু বলি যে এখানে দ্বিগু সমাসের যে বিষয়টা দেখো, আমরা যদি এইভাবে বলি যে পূর্বপদের সংখ্যা থাকবে এবং পরপদটা কি হয়? বিশেষ্য হয়। আর একটা বিষয় হচ্ছে যেমন তিন ভুজের সমাহার ত্রিভুজ, তিন ফলের সমাহার ত্রিফলা, চৌরাস্তা সমাহার চৌরাস্তা, তিন মাথা সমাহার তেমাথা। অর্থাৎ আরেকটা মজার বিষয়, যেমন সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্র। এখন দেখো এই যে চৌরাস্তা, এটাকে কিন্তু কোনোভাবে আলাদা করা যায় না এবং এটা কিন্তু নাউন। মনে রাখবা যে সমস্ত পদটা যদি নাউন হয় এবং যদি এরকম হয় যে ওইটাকে আর কোনোভাবে আলাদা করা যায় না, ধরো আমি বললাম সাত সমুদ্র, এটাকে কিন্তু আর আলাদা করা যাবে না। এই জন্য মাঝে মাঝে কবিতা আকারে বলি, কোথায় যেন মিলিয়া যায়, পৃথক নাহি করা যায়, দ্বিগু সমাস চেনা যায়। অর্থাৎ দ্বিগু সমাসকে কোনোভাবে আলাদা করা যায় না। যেমন দেখো সাত সমুদ্র মানে কি? সাত সমুদ্রের সমাহার। তুমি কিন্তু চাইলে কখনোই এটাকে আলাদা করতে পারবা না। সাতটা সমুদ্রকে কারো পক্ষে আলাদা করা সম্ভব না। তুমি চাইলে চারটা রাস্তা আলাদা করতে পারবা না। কিন্তু তুমি যদি বলতা চৌচালা, যদি এরকম বলতা চৌচালা, এটা কিন্তু আলাদা করা যায়। এই সমাসটা কিন্তু হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। কারণ কি? কারণ এটাকে কি করা যায়? আলাদা করা যায়। তাহলে মনে রাখবা যে দ্বিগু সমাসের সমস্ত পদকে আলাদা করা যায় না এবং দ্বিগু সমাসের পূর্বপদের সংখ্যা থাকে এবং পুরো পদটা মিলে কিন্তু একটা বিশেষ্য পদ বোঝায়। দেখো ত্রিভুজ একটা বিশেষ্য পদ, চৌরাস্তা একটা বিশেষ্য পদ, যদি আমরা বলি হচ্ছে তেমাথা একটা বিশেষ্য পদ, সাত সমুদ্র বিশেষ্য পদ, চৌরাস্তা কি পদ? বিশেষ্য পদ। সুতরাং এগুলো হচ্ছে দ্বিগু সমাস। তো এবার দেখো আমরা এখানে দ্বিগু সমাস থেকে আমরা বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করব এবং আমরা মনে রাখবো যে দ্বিগু সমাসের সমস্ত পদ থেকে যখন আমরা ব্যাস বাক্য করব তখন কিন্তু কি বোঝায়? সমাহার বা মিলন থাকে।
যেমন দেখো সপ্তঋষির সমাহার সপ্তর্ষি, এটি হচ্ছে দ্বিগু সমাস। আমরা যদি বলি চৌরাস্তার সমাহার চৌরাস্তা, এটা দ্বিগু সমাস। এবং তুমি কিন্তু কোনোভাবেই এই চারটা রাস্তাকে আলাদা করতে পারবে না। আমরা আসলে 24-এর প্রশ্নগুলো বেশি দিয়েছি, আপডেট প্রশ্ন, যদি আমরা মূল ক্লাসে তোমাদেরকে আরো বেশি বেশি প্রশ্ন সলভ করাবো। হ্যাঁ, তো এখানে আমরা যদি একটু বলি যে এটা নিয়ে একটু বিতর্ক আছে, এটাতে আমরা না যাই। তিন প্রান্তরের সমাহার তেপান্তর, তিন প্রান্তরের সমাহার তেপান্তর, এটাও কি সমাস? দ্বিগু সমাস। সপ্তঋষির সমাহার সপ্তর্ষি, এটাও কি সমাস? দ্বিগু সমাস। তো এই যে বিষয়গুলা, অর্থাৎ যেটাকে কি করা যায় না, আলাদা করা যায় না। এবং সমস্ত পদটা দ্বারা কি বোঝায়? বিশেষ্য পদ বোঝায়। এরপরে আমরা চলে যাবো হচ্ছে কর্মধারের সমাস। কর্মধারের সমাসের কনসেপ্টটা হচ্ছে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের কিংবা বিশেষ্য পদের সাথে যদি বিশেষণ পদের সমাস হয়, সেটির নামই হচ্ছে কর্মধারের সমাস। তো দেখো আমরা যে কথাটা বলছিলাম যে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের অথবা বিশেষ্য পদের সাথে যদি বিশেষণ পদের সমাস হয়, সেটির নামই হচ্ছে কিন্তু কি সমাস? কর্মধারয় সমাস। তো এখানে দেখো সংজ্ঞা আমাদের লেখা আছে, তোমরা অনেকে জানো। এখন এই সমাসের ক্ষেত্রে আমাদের যেটা হয়, যে সমস্যাটা হয়, তো একটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয় সমাস, যেখানে মাঝখানে পদটা কি পায়? লোপ পায়। আমাদের আরেকটা সমাস আছে মধ্যপদলিপি বহুব্রীহি, যেখানে মাঝখানে পদ লোপ পায়। তাহলে তোমরা কিভাবে দুইটাকে আলাদা করবা? খুব সহজে তুমি 1 সেকেন্ড আলাদা করতে পারবা যদি টেকনিকটা জানো। মধ্যপদলিপি কর্মধারে মনে রাখবা যে এই সমাসটাতে সব সময় পরপদ প্রাধান্য। আর এই মধ্যপদলিপি বহুব্রীহি মানে হচ্ছে তৃতীয় কোনো বিষয়কে বোঝায়। ধরো আমি বললাম ঝাল মিশ্রিত মুড়ি, ঝালমুড়ি, মাঝখানে পদটা লোপ পেয়েছে এবং ঝালমুড়ি দ্বারা কিন্তু মুড়িকে বোঝাচ্ছে। আমি বললাম মামা আমাকে 10 টাকার ঝালমুড়ি দেন, আমি কিন্তু ঝাল না, শুধু আমি মুড়ি চাচ্ছি, বা সেটা ঝাল মিশ্রিত। আবার স্মৃতি রক্ষার যে সৌধ, আমরা কাকে বোঝাই? সৌধকে বোঝাই। হাসি মাখা মুখ, হাসি মুখ আমরা মুখকে বোঝাই। মৌ সঞ্চয়কারী মাছি, মৌমাছি আমরা কিন্তু মাছিকে বোঝাই। অর্থাৎ মাঝখানে পদ লোপ পাওয়ার পরে কিন্তু পরপদকে এখানে বোঝায়। কিন্তু দেখো আমি বললাম নতুন ধানের অন্ন নবান্ন, নতুনকে বুঝি না, ধানকে বুঝি না, বুঝি কাকে? আমরা আমরা কিন্তু উৎসবকে বুঝি। সুতরাং এটার নাম হচ্ছে কি সমাস? মধ্যপদলিপি বহুব্রীহি সমাস। এটা আমরা বহুব্রীহিতে বিস্তারিত কথা বলবো, এখন শুধু এটা জেনে রাখো যে মাঝখানে পদ যদি লোপ পায় এবং পরপদ প্রাধান্য পায়, সেটার নাম হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয় সমাস। তো এরপরে দেখো উপমান এবং উপমিত, এই দুইটা নিয়ে আমাদের কিন্তু বিশাল একটা প্যাচ লাগে, যে কোনটা উপমান আর কোনটা উপমিত। দেখো এই যে উপমান এবং উপমিতর কথাটা বলি, খালি মনে রাখবা এই দুইটাতে কিন্তু তুলনা বোঝায়। তো তুমি যদি একটা টেকনিক জানো, তাহলে কিন্তু 1 সেকেন্ডে বলে দিতে পারবা কোনটা উপমান কর্মধারয় সমাস আর কোনটা উপমিত কর্মধারয় সমাস। খালি মনে রাখবা যাদের মান সম্মান আছে তারা সত্য কথা বলে। তাহলে উপমান মানে হচ্ছে কি তুলনা? উপমান মানে হচ্ছে সত্য তুলনা। আর উপমিত যেটা মরিষ্কামি মানে হচ্ছে মিথ্যা, তাহলে উপমিত মানে হচ্ছে মিথ্যা তুলনা। তাহলে আমরা 1 সেকেন্ডে উত্তর দিব যে যদি তুলনাটা সত্য হয়, এটা 1 নাম্বার হচ্ছে উপমান, আর 2 নাম্বার মানুষ যারা তারা মিথ্যা কথা বলে। যদি তুলনাটা আমার কাছে মিথ্যা মনে হয় 100%, সেটা উপমিত কর্মধার। 1 সেকেন্ডে আমরা উত্তর দিব। দেখো ইস্পাত কঠিন, হ্যাঁ কথা তো সত্যই, ইস্পাত তো কঠিনই হয়। স্বর্ণ উজ্জ্বল, হ্যাঁ স্বর্ণ তো উজ্জ্বলই হয়। কাজল কালো, কাজল তো কালোই হয়। সবগুলাই উপমান কর্মধারয় সমাস। রক্ত লাল উপমান কর্মধারয় সমাস। তুষার শুভ্র উপমান কর্মধারয় সমাস। তার মানে তুলনাটা সত্য হলে 100% সেটা উপমান। আর উপমিত কোনটা? যদি কি হতো না মিথ হয়, সিংহ পুরুষ, আচ্ছা পুরুষ কি সিংহের মতো হয়? না, পুরুষ অনেক কাছে বিড়ালের মতো হয়, বউয়ের কথা চলে। ফুল বাবু, তো ফুল কি বাবুর মতো হয়? না। মুখ চন্দ্র, মুখ কি চাঁদের মতো হয়? অনেকের মুখ এরকম গোল, অনেকের মুখ চ্যাপ্টা, অনেকের মুখ লম্বা। তার মানে এটা মিথ্যা তুলনা। আরেকটা বিষয় হচ্ছে যদি নাউনের সাথে অ্যাডজেটিভের কি হয়? অ্যাডজেটিভের তুলনা হয়, সেটা হবে উপমান কর্মধারয়। আর যদি কি হয়, নাউনের সাথে নাউনের তুলনা হয়, সেটির নাম হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। তুমি দেখো ইস্পাত কেমন কঠিন, স্বর্ণ কেমন উজ্জ্বল, কাজল কেমন কালো, প্রথমটা নাউন পার্ট অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো সিংহ পুরুষ, এখানে দেখো নাউন প্লাস নাউন। ফুল বাবু নাউন প্লাস নাউন। তুমি দেখো মুখ চন্দ্র নাউন প্লাস নাউন। তার মানে এগুলো হচ্ছে কি সমাস? উপমিত কর্মধারয় সমাস। তার মানে আমরা যেটা জানলাম, এখন তোমাদের একটা সমস্যা হচ্ছে ব্যাস বাক্য। সেখানে আসলে ন্যায়টা কোথায় থাকবে, মাঝখানে নাকি শেষে থাকবে? মনে রাখবা যারা সত্যের পথে থাকে তারা ন্যায়ের পথে থাকে। তার মানে উপমান কর্মধারয় ন্যায়টা কোথায় থাকবে? ন্যায়টা হচ্ছে মাঝখানে থাকবে। তুমি যখন ব্যাস বাক্য করবা, তাহলে ইস্পাতের ন্যায় কঠিন, স্বর্ণের ন্যায় উজ্জ্বল, কাজলের ন্যায় কালো। আবার এখানে ন্যায়টা কোথায় থাকবে? শেষে থাকবে। পুরুষ সিংহের ন্যায়, বাবু ফুলের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়।
তার মানে আমরা জানলাম যে তুলনাটা যদি সত্য হয় সেটা হবে উপমান কর্মধারের সমাস, আর তুলনাটা যদি মিথ্যা হয় সেটি হচ্ছে উপমিত কর্মধারের সমাস। ঠিক না বে ঠিক? ঠিক কিনা বলো? তার মানে তুলনাটা সত্য হইলে উপমান, আর মিথ্যা হইলে উপমিত। নাউনের সাথে নাউনের তুলনা হইলে উপমিত, আর নাউনের সাথে অ্যাডজেক্টিভ হইলে উপমান। ওকে, কথা ক্লিয়ার, কোনো ভেজাল নাই। এবার উপকর্মধারয় সমাস খালি মনে রাখবা, অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তু তুলনা। প্রথম পদটি অদৃশ্য, প্রথম পদটি কি? প্রথম পদটি হচ্ছে অদৃশ্য, মনে রাখবা। দ্বিতীয় পদটি হচ্ছে দৃশ্যমান। এরকম যদি পদের মধ্যে তুলনা হয় সেটির নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। খেয়াল করো, বিষাদ সিন্ধু, বিষাদ মানে দুঃখ, এটা দেখা যায় না কিন্তু সিন্ধু সাগর এটা দেখা যায়। সুখ সাগর, সুখ দেখা যায় না কিন্তু সাগর দেখা যায়। মন মাঝি, মন দেখা যায় না কিন্তু মাঝি দেখা যায়। মন হাত দিয়ে ধরা যায় না কিন্তু মাঝি হাত দিয়ে ধরা যায়। জ্ঞান সমুদ্র, জ্ঞান হাত দিয়ে ধরা যায় না কিন্তু সমুদ্র হাত দিয়ে ধরা যায়। অর্থাৎ একটা অদৃশ্য বস্তুর সাথে যখন একটা দৃশ্যমান বস্তু তুলনা হয় সেটার নামই হচ্ছে রূপকর্মধারয় সমাস। তখন মাঝখানে শুধু আমরা রূপ দিয়ে দিব, বিষাদ রূপ সিন্ধু, সুখ রূপ সাগর, মন রূপ মাঝি, বিদ্যা রূপ ধন, জীবন রূপ প্রদীপ। কথা ক্লিয়ার? তার মানে অদৃশ্য বস্তুর সাথে যদি আমরা দৃশ্যমান বস্তু তুলনা করি তার নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ক্লিয়ার কিনা বলো? যতটুকু বলছি ক্লিয়ার কিনা বলো? যতটুকু বলছি ক্লিয়ার? ওকে, এবার আমরা বিগত সালের প্রশ্ন সলভ করব। দেখো এখানে আরো অনেক উদাহরণ দেওয়া আছে। পরাণ রূপ পাখি, পরাণ দেখা যায় না। হৃদয় মন্দির, হৃদয় রূপ মন্দির, এই হৃদয় কিন্তু দেখা যায় না। এরপরে কর্মধারয় সমাস থেকে বিগত সালের প্রশ্ন। এখন দেখে এই যে মুখচন্দ্র, নাউনের সাথে যদি নাউন হয় সেটা উপমিত, তাহলে মুখচন্দ্রে উপমিত কর্মধারয় সমাস। প্রাণ চঞ্চল, প্রাণ দেখা যায় না, তাহলে অবশ্যই এটা কি সমাস? রূপক কর্মধারয় সমাস। যদি বলি কাল ঘুম, কাল মানে সময়, এটা দেখা যায় না, রূপক কর্মধারয় সমাস। তো নরাধম, নর অধম যে নর, এটা কর্মধারয়, সাধারণ কর্মধারয় সমাস। স্মৃতিশোধ, হ্যাঁ, স্মৃতিশোধ মানে কি? স্মৃতি রক্ষার্থে শোধ, এই রক্ষার্থে লোপ পাইছে, তার মানে এটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয় সমাস। তার মানে আমরা যদি একটু বেসিকটা জানি আমরা কিন্তু সমাস থেকে খুব সহজেই উত্তরগুলা করতে পারবো। তো তোমরা যারা আমাদের ইবিআই কোর্সটাতে আসবে অবশ্যই তোমরা এখানে ভালো করবা। এরপরে আমাদের আছে বহুব্রীহি সমাস। তো আমরা আজকে মূলত এই পর্যন্ত ক্লাসটা শেষ করব। তো তোমরা আমাদের যে ফেসবুক গ্রুপ এডুবস একাডেমি সেখানে তোমরা যুক্ত থাকবা, আমাদের যে ইউটিউব চ্যানেল এডুবস একাডেমি সেখানেও যুক্ত থাকবা, আমাদের ফেসবুক যে পেজ এবং গ্রুপ এডুবস একাডেমি সেখানে অবশ্যই যুক্ত থাকলে তোমরা সবসময় ফ্রি ক্লাসগুলো দেখতে পারবা। একটা হচ্ছে আমাদের যারা দেশের শিক্ষক আছেন তাদের যে ক্লাসগুলো সেগুলো ফ্রিতে করতে পারবা। আর তোমরা যারা আমাদের ঈদের পরে হচ্ছে 10 এপ্রিল থেকে আমাদের পেড কোর্স শুরু হবে, যেটা 10 জুনে শেষ হবে, অর্থাৎ 2 মাসের কোর্স। এবং এই ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি অর্থনীতি, এই কোর্সটা আমরা 2 মাসে শেষ করব। আবার যারা হচ্ছে সকল ইউনিট অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য ইবিআই কোর্স, ইংলিশ বাংলা আইসিটি কোর্স, সেটা কিন্তু আমরা 2 মাসে শেষ করব। তো ইংরেজি বাংলা অর্থনীতি এবং হচ্ছে আইসিটি এই চারটার জন্য আমরা 1200 টাকা কোর্স ফি 50% ছাড়ের পরে। আর যারা হচ্ছে শুধু ইংলিশ বাংলা আইসিটি করবা তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। এবং এটার মধ্যেই তোমরা হচ্ছে যেটা করতে পারবা, ক্লাসগুলো করতে পারবা, পরীক্ষা পর্যন্ত রেকর্ড দেখার সুযোগ পাবা, পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাবা। এবং আমরা যে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিকের উপর আমাদের হচ্ছে ক্লাস টেস্ট পরীক্ষা হবে, যেটা তোমরা বাসা থেকে বসে অনলাইনে দিতে পারবা। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আশা করি অবশ্যই তোমরা এডুবস একাডেমির সাথে বস টিচারদের সাথে যুক্ত থাকবা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।